গল্পের নাম এক মুঠো চাঁদের আলো। লেখনীতে নুসরাত ফারিয়া। পর্ব ৯। ভার্সিটি থেকে ফিরে নিজের রুমে প্রবেশ করতেই আধারের কপাল কুঁচকে যায়। নরম তুলতুলে বিছানার মাঝে বুকের নিচে বালিশ রেখে উবুর হয়ে তাতে ভর দিয়ে শুয়ে থেকে ২ পা নাড়াচ্ছে আর ফোনে হাসতে হাসতে কথা বলছে আলো। প্লাজো সরে হাঁটুর কাছে নেমেছে, ফলস্বরূপ ফর্সা চিকন পা জোড়া উন্মুক্ত। পিঠের দিকেও জামা সরে গিয়ে পাতলা বাঁকানো কোমর দৃশ্যমান। মাঝখান থেকে একটা লালচে তিল উকিঝুঁকিও দিচ্ছে। আধার কিছুক্ষণ তাকিয়ে থেকে নজর সরিয়ে নীল। এই অসভ্য মেয়ের শোয়ার স্টাইল ভীষণ বাজে। ব্যাগ রেখে শরীর থেকে কোট খুলতেই কিছু কথা তার কানে এল, যেটা শুনে তরাক করে মেয়েটার দিকে তাকাল। হা হা হা, আর বলিস না বইন, বিশ্বাস কর এখনও আমার পেট ফেটে হাসছি আসছে। শালু আর প্রপোজ করার মানুষ খুঁজে পেল না। ওই নিরামিষ খট্টাস তারা লোককেই করতে হলো। আমি ওকে বারবার মানা করেছিলাম ওই বাঁশঝাড়ের বাঁকা বাঁশের উপর কেরাস খাস না, নয়তো কপালে দুঃখ আছে। কিন্তু কে শোনে কার কথা? ওই বদমাইশ লোকটার প্রেমেই পড়তে হলো, যে কিনা প্রেমের ও জানে না। ভাগ্যিস থাপ্পড় টাপ্পড় মারেনি, নয়তো কি যে হতো। আমি জীবনে এমন আনরোমান্টিক ব্যাডা আর দুটো দেখিনি। স্লার আমার বুইরা জামাইয়ের বয়স বেশি হইলে কি হইব? হেই ব্যাডা বহুত রোমান্টিক। ফোনের ওপার থেকেই সারাক্ষণ চুম্মা দেয়। তাহলে ভাব কাছে থাকলে কি করত? ভাবছি মুইও টিকিট কেটে মুর পরাণের সোয়ামীর কাছে উড়াল দিমু। বিয়ের পরেও কি এইভাবে সিঙ্গেল হয়ে থাকা যা আয়। কথা বলতে বলতে পিছনে ফিরতেই আলোর চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। একই সাথে গলায় কথা আটকে যায়। কান থেকে ঠাস করে ফোনটা বিছানায় খসে পড়ল। আলো শুকনো ঢোক গিলে আস্তে করে উঠে বসল। এই লোকটার না আজ দেরিতে আসার কথা ছিল? তাহলে এখন কিভাবে এল? নাকি সে জেগে জেগেই স্বপ্ন দেখছে? ফোন থেকে ক্রমশই হ্যালো হ্যালো শব্দ ভেসে আসছে। আলো শুকনো ঢোক গিলে স্ক্রিনের দিকে তাকায়। হাতে নিতেই শুনতে পেল, ওই ছেমরি, ভাতারের দুঃখে কই হারাইলি হু? নাকি এখনই উড়াল দিলি আদর নিতে? আলো খুক খুক করে কেসে উঠে তড়িঘড়ি করে লাইন কেটে দিল। সামনে তাকিয়ে খেয়াল করল, লোকটা শার্টের বোতাম খুলতে খুলতে তার দিকেই এগিয়ে আসছে। এই দৃশ্যটা দেখে আলোর দমটা বন্ধ হয়ে এল। ঝড়ের বেগে বিছানার আরও উপরে উঠতে গিয়ে ধরাম করে হেডবোর্ডে তার মাথাটা ঠুকে গেল। মেয়েটা ব্যথায় চোখমুখ কুঁচকে মাথার পিছনের অংশে হাত বুলিয়ে স্যারের দিকে ভয়ার্ত চোখে তাকায়। বেয়াদব লোকটা উদম শরীরে তার কাছে চলে এসেছে। আলো চট করে হামাগুড়ি দিয়ে বিছানা থেকে পালিয়ে যেতে চাইল। কারণ এই লোকের মতিগতি তার সুবিধার লাগছে না, কিন্তু তাকে পালিয়ে যেতে না দিয়ে হঠাৎই এক পা চেপে ধরে হ্যাচকা টানে কাছে নিয়ে এল আধার। আলো হতভম্বের মতো উবুর হয়ে পড়ে থেকে দুহাতে বিছানার চাদর খামচে ধরল। সে মনে মনে প্রতিজ্ঞাও করে নিল, আর জীবনেও বান্ধবীদের কাছে স্যারের ব্যাপারে কিছু বলবে না। আধার আলোকে সোজা করে পাশে দুহাত রেখে ভর দিয়ে মেয়েটার উপর সামান্য ঝুঁকে পড়ল। তারপর ধীর কণ্ঠে আওড়াল, আমি বুইলা? আলো চটপট দুদিকে মাথা নাড়িয়ে বলল, না না না, আপনি বুইরা না, আপনি তো কচি খোকা। শেষের কথাটা বলে আলো দাঁত দিয়ে জিহ্বা কাটল। আধার আরেকটু ঝুঁকে থেমে থেমে বলল, আদর চাই আপনার? সোয়ামীর আদর চাই হুম? তা সহ্য করতে পারবেন তো আপনার পরাণের সোয়ামীর আদর, মিসেস খান? নাকি মাঝপথেই পালিয়ে যাবেন? আলো কি বলবে ভাষা খুঁজে পেল না। সে তো মজা করে তখন বান্ধবীকে ওই কথাগুলো বলছিল, কিন্তু এখন যে এইভাবে মজা বাসে পরিণত হবে বুঝতে পারেনি। সে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, সরি স্যার, আর এমনটা করব না। আধার চট করে এক হাতে মেয়েটার ২ গাল চেপে ধরে দাঁতে দাঁত পিষল। সব নষ্টের গোড়া তোমার এই বেয়াদব মুখ। একটা কাজ করি, তোমার ঠোঁট দুটোই সেলাই করে দিই গি। বলেই আধার সরে গিয়ে সুতা খুঁজে বের করে আনল। এইদিকে আলো হতবাক হয়ে গেল। স্যারকে কাছে আসতে দেখে সে দুহাতে নিজের মুখ চেপে ধরল। আধার টেবিলের উপর সুতা রেখে বিছানা থেকে শার্ট তুলে মেয়েটার মাথার উপর ছুঁড়ে মেরে গম্ভীর কণ্ঠে বলল, ভদ্র মেয়ের মতো শার্টের বোতাম সেলাই করে দাও উ। একথা বলে আধার ওয়াশরুমে চলে গেল। আর আলো হাঁপ ছেড়ে বাঁচল। উফ, আর একটুর জন্য তার প্রাণ পাখিটাই উড়ে যায়নি। আধার একটু সময় নিয়ে গোসল করে বেরিয়ে এল রুমে, কোথাও মেয়েটাকে দেখা গেল না। হঠাৎ তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি হুকি দিল। ওই সময়ে মেয়েটার ভয়ার্ত চেহারা দেখে তার খুব হাসি পেয়েছিল।
আজকে অসভ্য মেয়েটাকে একটু হলেও জব্দ করতে পেরে ভালোই লাগছে। আধার আনমনে এসব ভেবে মাথার চুলগুলো মুছতে মুছতে সোফার দিকে এগিয়ে যায়। কাঁধে তোয়ালে ঝুলিয়ে রেখে সাদা শার্টটা তুলে নিয়ে বোতাম চেক করতেই চোয়াল শক্ত হয়ে উঠল। বেয়াদব মেয়েটা সেলাই এর জায়গায় সব বোতাম ছিঁড়ে রেখে দিয়েছে। আলো সন্ধ্যার দিকে রুমের ভেতর কফি নিয়ে প্রবেশ করল। এত সময় সে দাদাজানের রুমে ঘাপটি মেরে বসেছিল। স্যারকে শান্ত চেহারায় সোফায় বসে থেকে ল্যাপটপে কাজ করতে দেখে লম্বা শ্বাস ফেলে চুপচাপ এগিয়ে গিয়ে কাচের টিটেবিলের উপর কফির মগ রাখল। তারপর বিছানায় গিয়ে বসতেই ফোনটা বেজে উঠল। আলো উকি দিয়ে দেখে ফারাহ কল দিয়েছে। সে কপাল কুঁচকে কল রিসিভ করে ধীর কণ্ঠে বলল, ফারু বল। অপর প্রান্ত থেকে কি বলা হলো বোঝা গেল না। তবে সবটা শুনে আলো অবাক কণ্ঠে বলল, কিন্তু আমি তো নাম দেইনি। তাহলে? ফারাহ আরও কিছু বলে কল কেটে দিল। আলো ফোন করে ধপ করে বিছানায় শুয়ে বিড়বিড় করল, স্যার, ভার্সিটিতে কি কোনো ভূতটুত আছে? আমার জানা মতে তুমি ছাড়া আর নেই গু। আলো তর্কে গেল না, বরং উদাস কণ্ঠে বলল, আমার সাথেই কেন এসব হচ্ছে বলুন তো? আধার চোখের রিডিং গ্লাস ঠিক করে জানতে চাইল। কি হয়েছে? দেখুন না স্যার, আমি যেটা চাই সেটা হচ্ছে না, কিন্তু আমি যেটা চাই না ঠিক ওইটাই হচ্ছে গি। যা বলার সোজাসাপটা বলো। অনুষ্ঠানে নাচতে চেয়েছিলাম, কিন্তু আমার নামটা হাওয়া হয়ে গেল। আর এখন শুনছি গ্রুপ ট্যুরে যাওয়ার লিস্টে আমার নামও আছে। অথচ আমি ওইসবের আশেপাশেও যাইনি গিয়ে। ট্যুরে যাবে না কেন? যেখানে তোমার বান্ধবীরাও যাচ্ছে গি। আলো দীর্ঘশ্বাস ছাড়ল। সে তো যেতে চায় সবার সাথে, কিন্তু তার বাজেটের সমস্যা বিকাশে মাত্র ৫ টাকা পড়ে আছে। আর ট্যুরে যেতে লাগবে ৫,০০০-এর মতো। সে এখন এতগুলো টাকা কোথায় পাবে? বাবাকেও বলে নিতে পারবে না। সে যদি বিয়ের পরও বাপ, চাচা, ভাইয়ের কাছ থেকে টাকা চায় তাহলে সেটা খুবই বাজে দেখাবে। তাই তো নিজের ইচ্ছেটাকে বিসর্জন দিয়ে চুপচাপ ছিল। কিন্তু এখন শুনছে তার নামও আছে, এই জন্যই ফারাহ কল দিয়েছিল। কারণ তারা জানে সে যাবে না। শেষ মুহূর্তে এসে যে এমন চমক পাবে ভাবতেও পারেনি। আলোতপ্ত শ্বাস ফেলে ছাদের দিকে তাকিয়ে থেকে ধীর কণ্ঠে বলল, বেকার মানুষদের সবকিছুতে মানায় না গি। নিজ ইচ্ছেতেই যদি বেকার থাকতে চাও তাহলে কিছু বলার নেই গি। আলো কিছু না বলে চুপ করে থাকল। আধার উঠে এসে ড্রয়ার খুলে দুটো এটিএম কার্ড বের করে আলোর সামনে রেখে শান্ত গলায় বলল, এগুলো দিয়ে যা ইচ্ছে তাই করতে পারো। আমি আপনার টাকা কেন নিব? স্বামীর টাকার উপর স্ত্রীদেরও হক রয়েছে গু। কিন্তু আমি আপনার টাকা এমনি এমনি নেব না গি। এমনি এমনি নিতেও বলছি না। ধরে নাও এটা তোমার বেতন। মানে? কিসের বেতন? এই যে আমাদের জন্য এত কিছু করছ। 3 বেলা হাত পুড়িয়ে রান্না করছ, আমার সেবা করছ, রুম শেয়ার করছ, বেড শেয়ার করছ, ওয়াশরুম শেয়ার করছ, জামাকাপড় ধুয়ে দিচ্ছ, সবার খেয়াল রাখছ। এভরিথিং। তার জন্য তোমাকেও তো কিছু দিতে হয় গি। আমি যা কিছু করি সবটাই মন থেকে, এসব টাকার জন্য না। আমি জাস্ট উদাহরণ দিলাম গু। একটু থেমে পুনরায় বলল, আমার টাকা খরচ করতে তোমার এত সমস্যা কেন? জানি না গি। ঠিক আছে, এখন না হয় ধার হিসেবেই নাও। পড়াশোনার পর জব করে ফিরিয়ে দিও। তখন চাইলে তুমি আমায় বসিয়ে রেখেও খাওয়াতে পারো, আই ডোন্ট মাইন্ড। আলো মুহূর্তেই হেসে উঠে বলল, আপনি বাচ্চা কাচ্চা পালবেন আর আমি বাইরে জব করব। ব্যাপারটা সত্যিই দারুণ। আধার এক ভ্রু উঁচিয়ে শুধাল, বাচ্চা কাচ্চা? কিছু ভুল বললাম নাকি? উহু। রেডি হয়ে নাও, বেরোবো আমরা গুই। আলো শোয়া থেকে উঠে বসে জানতে চাইল, কোথায় যাব? আমি যেখানে নিয়ে যাব সেখানে গিয়ে। আমার মতো ভোলাভালা মেয়েকে নিয়ে গিয়ে যদি বেচে দেন তখন? তুমি আর ভোলাভালা? সিরিয়াসলি মিস কালো, তোমাকে বিক্রি করতে গিয়ে দেখা যাবে উল্টো তুমি আমাকেই বিক্রি করে দিয়ে বসে থেকে বাদাম খাচ্ছ গু। আলো মুখ ভেঙচি কেটে আলমারি খুলে একটা সুতির শাড়ি বের করতেই আধার গম্ভীর কণ্ঠে বলল, শাড়ি বাদে যা ইচ্ছে পরা হোক। শাড়ি পরলে কি সমস্যা? অনেক সমস্যা। বলেই আধার রুম থেকে বেরিয়ে গেল। আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দীর্ঘশ্বাস ছাড়ল। সে তো শাড়ি পরে মানুষটার সাথে ঘুরতে চেয়েছিল।
কিন্তু এই ব্যাডার এখন তার শাড়ি পরা নিয়েও সমস্যা। আলো সুন্দর দেখে এক সেট কারুকাজের সেলোয়ার কামিজ বের করে নিল। তারপর তৈরি হতে শুরু করল। আধার আলোকে নিয়ে শপিং মলে এসেছে। বিয়ের পর মেয়েটাকে কিছু দেওয়া হয়নি তার। তাই আজ মেয়েটার যা যা প্রয়োজন সবকিছু নিয়ে দিতে এসেছে। তার মধ্যে কিছুদিনের জন্য তারা ভার্সিটি থেকে গ্রুপ ট্যুরে যাবে। সবকিছু মিলিয়ে শপিং করাটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। এত মানুষের মধ্যে আলো বারবার পিছিয়ে যাচ্ছে। এতে বেশ বিরক্ত হয় আধার। সে পিছনে গিয়ে আলতো হাতে মেয়েটার ডান হাত চেপে ধরে ভেতরে নিয়ে গেল। তারপর যেটা পছন্দ হয় সেটা নিতে বল। আলো সরু চোখে তাকিয়ে বিড়বিড় করল, এখন যদি পুরো শপিং মল নিয়ে নিই তখন? আধার নিজের জন্য ড্রেস দেখতে দেখতে ধীর কণ্ঠে বলল, নিতে পারো, সমস্যা নেই গি। আলোর নজর একটি আকাশি রঙা শার্টের দিকে যায়। সে শার্টের দিকে ইশারা করে বলল, ওই শার্টে আপনাকে সুন্দর লাগবে স্যার। আধার এক পলক তাকিয়ে বলল, আমি সাদাকালো ছাড়া পরি না গি। আলো চোখমুখ কুঁচকে ওখান থেকে সরে যেতে যেতে বিড়বিড় করল, বেরঙিন মানুষ। ড্রেস নেওয়া শেষে তারা একটি জুয়েলারি শপে প্রবেশ করল। আলো আশেপাশে তাকাতে তাকাতে জিজ্ঞেস করল, আমরা এখানে কেন এলাম স্যার? কাবাডি খেলার জন্য গু। আধার মেয়েটাকে নিয়ে সামনে এগিয়ে যায়। তারপর সেলস গার্লকে কিছু চুড়ির ডিজাইন দেখাতে বলে। সিম্পল ডিজাইনের খুব সুন্দর একজোড়া চুড়ি পছন্দ করে মেয়ের দুহাতে পরিয়ে দিতেই আলো হকচকিয়ে উঠে বলল, আমি এসব পরি না স্যার। দাদাজান বলেছে বাড়ির বুদের খালি হাতে মানায় না। এখন থেকে সবসময় এগুলো পরে থাকবা গি। আলো নিজের হাতের দিকে তাকায়। মানুষটার পছন্দের তুলনা হয় না। আধার ছোট্ট একটি ডায়মন্ডের নজপিন আলোর সামনে রেখে বলল, এটা পরা হোক। আলো কপাল কুঁচকে বলল, আপনি কি আমাকে ছিনতাইকারীদের হাতে তুলে দিতে চান? এত দামি দামি জিনিস শরীরে থাকলে আমাকে দিন দুপুরে তুলে নিয়ে যাবে রাস্তায় থেকে গু। তোমার মতো পাগলকে কেউই নিয়ে যাবে না। সো রিল্যাক্স। আলো কিছু বলতে যাবে তখনই স্যারের কঠিন নজর খেয়াল করে আর বলার সাহস পেল না। চুপচাপ নাকে নজপিনটা পরে নীল। আধার ঠোঁট কামড়ে দুটো নেকলেস সেটের দিকে তাকিয়ে আছে। ওই দিনের সব গহনা তাহমিনা খান নিজের কাছে রেখে দিয়েছে। এখানে আসার আগে শোভহান খান বলে দিয়েছিলেন মেয়েটাকে কিছু গহনাগাটি নিয়ে দিতে। এটার জন্য উনি নিজেই টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু আধার নেয়নি। মেয়েটাকে যা দেওয়ার সবটা নিজের টাকা দিয়েই দিবে। তিথির জন্য একটা ব্রেসলেট নিয়েছে। আপাতত সে কনফিউজড এই দুটো নেকলেসের মধ্যে থেকে কোনটা পরলে মেয়েটাকে মানাবে। আধার কল্পনা করার চেষ্টা করল। শেষমেশ অধৈর্যের মতো দুইটাই নিয়ে নিল। তোমার নুপুর বেচে খেয়ে নিয়েছ? আধার কয়েক জোড়া রূপোর নুপুর দেখতে দেখতে জিজ্ঞেস করল। আলো জোরে শ্বাস নিয়ে বলল, একটা হারিয়ে গেছে তাই আরেকটা খুলে রেখেছি ইউ। তোমার থেকে এটাই আশা করা যায় উ। আমি নুপুর নিব না ঘি। নুপুর পরলে আমি যেন তোমার অস্তিত্ব বুঝতে না পারি এবং এই সুযোগে হুটহাট ওয়াশরুমের ভেতর ঢুকে যাবে, এটাই কি চাও? আধার মেয়েটার দিকে ঝুঁকে ফিসফিসিয়ে বলে। আলো দাঁতে দাঁত চেপে টুলের উপর বসে নিজের পা জোড়া এগিয়ে দিয়ে বলল, নিন, পরিয়ে দিন। আলো ভেবেছিল মানুষটা কথা শুনবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে আধার সকলের সামনে হাঁটু গেড়ে বসে মেয়েটার পায়ে নিজের পছন্দের নুপুর জোড়া পরিয়ে দিল। কিছুক্ষণ ঠোঁট কামড়ে সুন্দর পায়ের দিকে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বিড়বিড় করল, নুপুরের জন্য পায়ের সৌন্দর্য বাড়ল নাকি পা জোড়ার জন্য নুপুরের সৌন্দর্য বাড়ল? শপিং শেষ করতে করতে রাত হয়ে আসে। দুজন রেস্টুরেন্ট থেকে ডিনার করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ড্রাইভিং সিটের পাশে বসে আলো সেই তখন থেকে নিজের হাত পা দেখছে আর মনে মনে হাসছে। এখন তাকে দেখে বিবাহিত বিবাহিত মনে হচ্ছে। মেইন রোডে আসতেই জ্যামে আটকে গেল। আধার বিরক্তিতে চোখমুখ কুচকাল, তবে ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই চোখজোড়া শীতল হয়ে এল। সে নিজেও জানে না ঠিক কতক্ষণ একইভাবে তাকিয়ে থাকল মেয়েটার দিকে। ভাইয়া, ফুল নিবেন? একটি বাচ্চা মেয়ের কণ্ঠস্বর শুনে আধারের হুঁশ ফিরল। সে চট করে নজর সরিয়ে ডান পাশে তাকায়। বাচ্চা মেয়েটা দুহাতে এক গুচ্ছ গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। আধার কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে দাম জানতে চাইল। মেয়েটা জানাল ৩০ টাকা করে, আর ওখানে আছে ২০টার মতো গোলাপ। আধার ১,০০০ টাকার নোট বের করে দিয়ে সবগুলোই ফুল নিয়ে নিল। মেয়েটা টাকার নোট হাতে নিয়ে বলল, ভাইয়া, আমার কাছে খুচরো নেই গি। সমস্যা নেই,
তুমি পুরোটাই রেখে দাও। মেয়েটা হেসে একটা বেলি ফুলের মালা দিয়ে বলল, এটা ভাবিকে দিন গু। আধার চুপচাপ মালাটা নীল। মেয়েটা একগাল হেসে ছুটে চলে গেল। আলো ফুলের দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, গার্লফ্রেন্ডের জন্য বুঝি ফুল নেওয়া হলো? আধার ফুলগুলো মেয়েটার কোলের উপর ছুঁড়ে মেরে দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ। আলো ঠোঁট কামড়ে হেসে ফুলগুলো গুছিয়ে নিয়ে ঘ্রাণ শুকতে শুকতে বলল, আমি আমার জিনিসের ভাগ কাউকে দেয়া পছন্দ করি না গে। রাস্তা ফাঁকা হয়ে এসেছে। আধার গাড়ি স্টার্ট দিতে দিতে আনমনে বলল, আমিও। গাড়িটা একটা গলির দিকে আসতেই আলো তড়িঘড়ি করে বলে উঠল, স্যার স্যার, ফুচকা ভেলপুরি খাবো। গাড়ি থামান। আধার ব্রেক কষে বলল, তোমরা মেয়েরা ভালো খাবার চোখে দেখো না? সবসময় এমন রাস্তার খাবার পছন্দ করো কেন? মজা লাগে তাই। আধার কিছু না বলে গাড়ি সাইড করে বেরিয়ে গেল। আলো সিট বেল্ট খুলতে খুলতে বলল, আরে আরে স্যার, আমিও যাব, দাঁড়ান। আধার হঠাৎই থেমে গেল। ফিরে এসে দাঁত কিরমির করে বলল, ওই দোকান দেখেছ? কত ভিড় আর ছেলে। তুমি এদের মধ্যে যেতে চাও? সিরিয়াসলি? আলো ভরকে গেল। সে মাথা ঘুরিয়ে জানালা দিয়ে উকি দিল। মেয়েছেলে গিজগিজ করছে। ওটার মধ্যে যাওয়া মানে বাজে পরিস্থিতিতে পড়া একই ব্যাপার। ইয়ে না মানে স্যার, আমি আসলে খেয়াল করিনি গিয়ে। আলো আমতা করে বলল। আধার কিছু না বলে চলে গেল দোকানের দিকে। এই দিকটায় ফুচকার দোকান একটা হওয়ায় ভিড়টাও বেশি। আলো একা একা বসে থেকে বোর হচ্ছিল। তাই সে ডোর খুলে বেরিয়ে আসতে চাইল, কিন্তু পারল না। ওই বদমাইশ লোকটা বাহির থেকে দরজা লক করে গেছে। সে কি পালিয়ে যাবে নাকি? আশ্চর্য। বেশ কিছুক্ষণ পর আধার এক প্লেট ফুচকা আর এক প্লেট ভেলপুরি নিয়ে এসে জানালা দিয়ে আলোকে দিল। আর সে জানালার পাশে পানির বোতল হাতে নিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকল। আলো বাইরে মাথা বের করে ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, খাবেন স্যার? পচা পানিযুক্ত ফুচকা তুমিই খাও। আলো আর কিছু না বলে চুপচাপ খেতে থাকল। কয়েক মিনিটের মধ্যেই দুটো প্লেট ফাঁকা করে স্যারের হাতে ধরিয়ে দিয়ে পানির বোতল নিল। আধার দোকানে প্লেটগুলো দিয়ে আইসক্রিম নিয়ে ফিরে এল। কারণ ঝালে মেয়েটার চেহারা পুরো টমেটোর মতো লাল হয়ে গেছে। আর কিছু খাবে? আলো আইসক্রিম খেতে খেতে হাত দিয়ে একটা দোকানে ইশারা করে বাচ্চাদের মতো আবদার করল, শিক কাবাব খাবো স্যার। আজ যেন আধার প্রচুর বাধ্য ছেলে। সে মেয়েটার কথামতো কাবাবও নিয়ে এল। আলো আইসক্রিম শেষ করে প্লেট হাতে নিয়েই বেরিয়ে এসে স্বামীর পাশে দাঁড়াল। তারপর ধীর কণ্ঠে বলল, এটাতে পচা পানি নেই। খাবেন? আধার দুহাত পকেটে গুজে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। পাশে ঘাড় ঘুরিয়ে মেয়েটার রক্তিম চেহারার দিকে তাকায়। তারপর মুখ খুলে কিছু বলতে যাবে তখনই আলো কাবাবের টুকরো নিয়ে তার মুখের ভেতর চট করে ঢুকিয়ে দিল। মেয়েটার এহেন কাজে আধারের চোখ দুটো বড়বড় হয়ে যায়। সে বিস্ময়ে চেয়ে রইল হাসিমাখা মুখের দিকে। আলো ঠোঁট কামড়ে হাসি আটকিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বহু কষ্টে নিজেকে সামলিয়ে কাছে একটু এগিয়ে এসে নিজের ওড়নার আঁচল টেনে নিয়ে মানুষটার ঠোঁটের কোণ মুছে দিতে দিতে শান্ত গলায় বলল, নিজের চারপাশে এত অদৃশ্য দেয়াল না রেখে একটু খোলা আকাশে মুক্ত পাখির মতো উড়ে দেখুন স্যার। তাহলে বুঝবেন জীবনটা কত সুন্দর। আধার কিছু না বলে সোজা হয়ে কাবাব চিবোতে লাগল। আলো খেতে খেতে স্যারের গা ঘেঁষে দাঁড়াল। সে আবারও এক পিস কাবাব তুলে মানুষটার মুখের সামনে ধরল। এবার আধার বিনা বাক্যে মুখে তুলে নিল। এটা দেখে আলোর ঠোঁটের কোণেও হাসি ফুটে উঠল। সে নিজেও খাচ্ছে আর স্যারকেও খাইয়ে দিচ্ছে। লাস্ট পিস কাবাব মুখে নেওয়ার সময় আধার ইচ্ছে করে মেয়েটার আঙুলে জোরসে কামড় বসিয়ে দিল। এতে মেয়েটা হকচকিয়ে উঠে আর্তনাদ করে হাত সরিয়ে নিল। আলো ছলছল চোখে নিজের লাল হয়ে ফুলে ওঠা আঙুলের দিকে তাকিয়ে আছে। বেয়াদব লোকটা যে এমন কিছু করবে কল্পনাও করতে পারেনি। সে নাক টেনে খেকিয়ে উঠল, রাক্ষস কোথাকার। আধার পানি খেতে খেতে নিঃশব্দে হাসল। তারপর বোতলটা বাড়িয়ে দিল মেয়েটার দিকে। আলো বোতলটা নিয়ে পিছনে ফিরে দরজা খুলে গাড়ির ভেতর ঢোকার সময় অনুভব করল তার ওড়না পিছন থেকে টেনে ধরা হয়েছে। আলো চমকে উঠে পিছনে তাকায়। ততক্ষণে তার আঁচল টেনে নিয়ে নিজের ভেজা ঠোঁট মুছে নিয়েছে আধার। সন্ধ্যা থেকে রাত 10টা অবধি বাহিরে তারা কি করেছে সবকিছুর ঝুড়ি খুলে বসেছে সোবহান খানের ঘরে।
এতদিন পর আজ মেয়েটাকে এত খুশি দেখে সোবহান খান মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে শুধু বললেন, কখনো আমার নাতিটাকে ছেড়ে যেও না। এইভাবেই সবসময় পাশে থেকো নাতবু। আলো তখন হেসে জবাব দেয়, একবার ভুল করেছিলাম দাদাজান, কিন্তু ওই একই ভুল আর কখনোই করব না। স্যার না চাইলেও আমি উনার পাশে থাকব। আলো দাদাজানের সাথে গল্প করে রুমে গেল। তখন বাজে রাত 12টা। রুমে এসে দেখে মানুষটা ঘুমিয়ে পড়েছে। আলো দরজা বন্ধ করে ফ্রেশ হয়ে বিছানায় এল। তারপর কিছুক্ষণ বসে থেকে স্যারের কাছে গিয়ে চেক করল মানুষটা আদৌ ঘুমিয়ে গেছে কিনা। যখন শিওর হলো লোকটা ঘুমিয়ে আছে, তখন সে আস্তে করে বুকের মাঝে শুয়ে দুহাতে স্যারকে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে দিল। কিছুক্ষণ চুপ থেকে নাকে মুখে শব্দ তুলে নিঃশ্বাস ছাড়ল, তারপর মাথাটা তুলে ছোচা গালে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল, সুন্দর কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পচা স্যার। কথাগুলো বলে উন্মুক্ত বুকের মাঝে কিছুক্ষণ নাক ঘষাঘষি করে একসময় ঘুমের দেশে হারিয়ে গেল আলো। ঠিক তখনই এক জোড়া রক্তিম চোখ খুলে গেল এবং আপনা আপনি এক হাত চলে গেল নিজের গালে, যেখানে মেয়েটা একটু আগেই চুমু খেয়েছে। সকাল 9টার মধ্যে সবাই ভার্সিটিতে উপস্থিত। আজ সবাই ডিপার্টমেন্টাল ট্যুরে শ্রীমঙ্গলে যাবে। ওখানে 3-4 দিন থেকে জঙ্গল, চা-বাগান, পাহাড়ে ঘোরাঘুরি করে চলে আসবে। ক্যাম্পাসে এক লাইনে দাঁড়িয়ে আছে ভার্সিটির বাস। সবার পরনে জামার উপর সাদা টি-শার্ট, আবার কেউ কেউ শুধু টি-শার্ট ও জিন্স পরে আছে। টি-শার্টের পিছনে ভার্সিটির নাম লেখা রয়েছে। আলো তার বান্ধবীদের সাথে দোকান থেকে কিছু শুকনো খাবার কিনে নিল। তার আবার বাসে খুব খিদে পায়, শিক্ষকরা তাড়া দিতেই সবাই ফিজিক্স ডিপার্টমেন্টের আলাদা আলাদা বাসে উঠে পড়ল। আলো বাসে উঠে নিজের সিট খুঁজে দেখে সবার শেষে তার সিট। এটা দেখে ভরকে গেল। সামনে শালুক, ফারাহ, তামান্নাদের সিট, অথচ তার সিট কিনা সবার লাস্টে। মানে কুচভি মানছে সবার শেষে তার নাম লেখা হয়েছে, তাই বলে স্যাররা তাকে এইভাবে পিছনে দিবে? এখন সে একা একা এতিমের মতো থাকবে। ধুর ধুর, সব মজাই মাটি হয়ে গেল। ছেলেদের বাস আলাদা। আলো নিজ মনে বিড়বিড় করতে করতে সবার শেষে জানালার কাছে গিয়ে বসল। কাঁধ থেকে ব্যাগটা কোলের উপর রেখে ইয়ারফোন বের করে মিউজিক ছেড়ে কানে গুজল। সব মেয়েরা হৈহট্টগোল করলেও একসময় হঠাৎই সবাই চুপ হয়ে যায়। নিজের পাশে সিটে কে বসল সেটা দেখার প্রয়োজন মনে করল না আলো। সে তো মন খারাপ করে সিটে মাথা ঠেকিয়ে চোখ বুজে স্যাড গান শুনছে। কিন্তু পরক্ষণেই খুব চেনা পুরুষালী পারফিউমের ঘ্রাণ নাকে যেতেই চট করে চোখ মেলে তাকায়। তড়াক করে পাশে ফিরে আধার স্যারকে দেখামাত্রই খুশিতে চোখ দুটো চিকচিক করে উঠল। এই তো কথা বলার সঙ্গী পেয়েছে সে। এখন এই লোকটাকেই পুরো রাস্তা জ্বালিয়ে খাবে। আলো ঠোঁট কামড়ে হাসল। আধার চোখের সামনে খুলে শার্টের গলায় ঝুলিয়ে রেখে গম্ভীর কণ্ঠে বলল, একটুও যদি ডিস্টার্ব করার চেষ্টা করেছ তাহলে টুপ করে জানালার বাইরে ফেলে দেব। ভদ্র মেয়ের মতো থাকার চেষ্টা করবা গু। আলো মুখ ভেঙচি কেটে সোজা হয়ে বসল। ধীরে ধীরে বাস চলতে শুরু করল। আধার নিজের ফোনে ব্যস্ত। আলো সব চকলেট খেয়ে নেওয়ার পর আরও চকলেট খুঁজছে, কিন্তু একটাও পেল না। সেটা হয়তো টের পেল আধার। তাই তো ফোন পকেটে রেখে উঠে দাঁড়িয়ে নিজের ব্যাগ থেকে দুটো চকলেট বক্স বের করে মেয়েটার দিকে বাড়িয়ে দিল। চকলেট পেয়ে তো আলো মহা খুশি। সে বক্সগুলো নিয়ে স্যারের দিকে তাকিয়ে বলল, আমার জন্য নিয়েছেন? সঙ্গে তো একটা বাচ্চা যাচ্ছে, তাই তার জন্যই নেওয়া হয়েছে গু। আলো চকলেটের কাগজ খুলে মুখে দিতে দিতে বলল, আমাকে দেখে আপনার বাচ্চা মনে হয়? না, পাগল মনে হয় গি। আমি পাগল হলে আপনিও পাগলা। আধার কিছু না বলে সিটে মাথা এলিয়ে চোখ বুজে নিল। বাসের আচমকা ঝাঁকুনিতে আলো সামনে ঝুঁকে পড়ল এবং সঙ্গে সঙ্গে সামনের শক্ত সিটে কপালটা ঠুকে গেল। আহ! মেয়েটার আর্তনাদে চট করে চোখ মেলে তাকায় আধার। আলো নিজের কপাল চেপে ধরে বসে আছে। আধার তড়িঘড়ি করে মেয়েটাকে নিজের দিকে ঘুরিয়ে হাত সরিয়ে কপালের দিকে তাকায়। হালকা লাল হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে বেশ জোরেই লেগেছে। ব্যথা করছে? আধার হালকা হাতে মেয়েটার কপাল স্পর্শ করে ধীর কণ্ঠে জানতে চাইল। আলো চোখের পানি আড়াল করে দুই দিকে মাথা নাড়িয়ে বলল, উহু কি? আধার এক পলক পাশে তাকায়। সবাই নিজেদের মতো ব্যস্ত। তার মধ্যে তারা সবার পিছনে হওয়ায় সকলের নজরের আড়ালেই পড়েছে।
আধার ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থেকে সহসায় মেয়েটার মাথা নিজের বুকের মাঝে রাখল। নয়তো হ্যাংলাপাতলা মেয়েটা গাড়ির ঝাঁকুনিতে আরও ব্যথা পাবে। আলোর মনটা এক নিমিষেই ভালো হয়ে গেল। সে আরও কাছে এগিয়ে এসে এক হাতে মানুষটার কোমর ও অন্য হাতে বুকের কাছটায় শার্ট খামচে ধরে মুখ গুজে রাখল। আধার বাম হাত মেয়েটার চুলের ভাঁজে গলিয়ে দিয়ে শব্দ করে নিঃশ্বাস ছাড়ল, তারপর ধীর কণ্ঠে জানতে চাইল, এখন কমফোর্ট ফিল করছ? আলো ছোট্ট করে জবাব দিল, হু। আধার কিছু না বলে বাসের ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। সে এসব কেন করছে, কি জন্য করছে, কিচ্ছুটি জানে না। শুধু জানে এই মেয়েটা একটু হলেও তার শান্তির কারণ, যাকে আজকাল বুকের মাঝে নিয়ে থাকতেও অদ্ভুত ভালো লাগা কাজ করে। এই, ওঠো। আর কত ঘুমাবে? স্যারের ডাকে আলো একটু নড়েচড়ে উঠল। মাথা তুলে ঘুমু ঘুমু চোখে তাকায়। সদ্য ঘুম থেকে ওঠা রমণীর কিউট ফেস দেখে আধার থমকায়। মেয়েটা বিড়াল ছানার মতো তার বুকের সাথে লেপ্টে আছে, যাকে সে চোখ বন্ধ করেও অনুভব করতে পারছিল। আর একটু ঘুমাই? মেয়েটার আবদারে কপাল কুঁচকে গেল আধারের। সে মেয়েটার নাক টেনে বলল, ভাল্লুক কোথাকার, পুরো রাস্তা ঘুমিয়েও হয়নি। আর কয়েক মিনিটের পর আমরা নামব। নিজেকে ঠিকঠাক করে নাও। কথাগুলো শুনে আলোর চোখ দুটো বড়বড় হয়ে গেল। সে সোজা হয়ে বসে জিজ্ঞেস করল, আমরা চলে এসেছি? হু। আলো চমকে উঠল। তার মানে সে 6 ঘন্টার পথ এক ঘুমিয়েই পার করে দিয়েছে। এই লোকটার বুকে নিশ্চয়ই কিছু একটা আছে, নয়তো সে মরার মতো এত ঘুমাবে কেন? কাঙ্ক্ষিত জায়গায় বাস থামতেই সবাই এক এক করে নেমে গেল। আলো নেমে হাতমুখ ধুয়ে নিল। তারা সবাই একটি পাহাড়ের উপর অবস্থিত নভেম ইকো রিসোর্টে চেক ইন করল, কারণ এটা অনেক আগে থেকেই পুরোটা বুকিং করা ছিল। প্রতিটা কটেজ রুমে 2 জন করে থাকবে। আলোর রুম পার্টনার ফারাহ আর তামান্নার রুম পার্টনার শালুক। এতদূর পথ জার্নি করে এসে সবাই ভীষণ ক্লান্ত, তাই ঠিক করা হলো সন্ধ্যা পর্যন্ত সবাই রেস্ট নিবে। তারপর সবাই মিলে আড্ডায় বসবে আর আগামীকাল লাওয়াছড়া জাতীয় উদ্যানে যাবে। তারপর মাধবপুর লেক, গ্র্যান্ড সুলতান, ডিনস্টন চা বাগান, খাসিয়াপুঞ্জি, নীলকণ্ঠ টি কেবিনে যাবে। আলো লম্বা শাওয়ার নিয়ে খাবার খেয়ে নিয়েছে। খাবার সবার রুমেই পৌঁছে দেওয়া হয়েছিল, তাই কষ্ট করে আর নিচে যেতে হয়নি। কিন্তু তার রুমে থাকতে ভালো লাগছে না, কারণ সে পুরোটা পথ ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। এই জন্য শরীর মন একদম ফুরফুরে। ওইদিকে ফারাহ খেয়ে দিয়ে নাক ডেকে ঘুম দিয়েছে। আলো কিছুক্ষণ পায়চারি করে গলায় ওড়না জড়িয়ে ফোনটা নিয়ে বেরিয়ে যায়। নভেম ইকো রিসোর্টটি রাধানগর এলাকায় একটি উঁচু টিলার পাহাড়ের উপর অবস্থিত। এর চারপাশে যতদূর চোখ যায় শুধু ঢেউ খেলানো চা বাগান দেখা যায়। সকালবেলা যখন কুয়াশা পাহাড়ের খাঁজে আটকে থাকে, তখন মনে হয় পুরো রিসোর্টটা একটা সাদা মেঘের উপর ভেসে বেড়াচ্ছে। চা বাগানের সরু আঁকাবাঁকা পথগুলো রিসোর্টের গেট থেকেই শুরু হয়েছে। শ্রীমঙ্গলের এই এলাকাটি লেবু আর আনারস চাষের জন্য বিখ্যাত। রিসোর্টের ঠিক পাশেই রয়েছে বিশাল কাগজি লেবুর বাগান। বাতাসের সাথে লেবুপাতার সেই সতেজ ঘ্রাণ সারাক্ষণ নাকে লাগে। পাহাড়ের ঢালে থরে থরে সাজানো আনারসের গাছগুলো পরিবেশকে আরও বৈচিত্র্যময় করে তুলছে। আলোমুগ্ধ চোখে চারিপাশে ঘুরে ফিরে দেখছে আর ছবি তুলছে। শুধু সে বাহিরে একা নয়, আরও অনেকেই রয়েছে। তারা নিজেদের মতো ঘোরাফেরা, ফটোশ্যুট করতে ব্যস্ত। আধার হট শাওয়ার শেষে কোমরে শুধু তোয়ালে পেঁচিয়ে কফির মগ হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার নিচে থাকা এক রমণীর উপর, যে কিনা চা বাগানের মধ্যে ঢুকে নিজের ছবি তুলছে। পরনে সাদা টপস ও লং নীল স্কার্ট, কোমর অবধি ভেজা চুলগুলো বাতাসে উড়ছে। মেয়েটা ছবি তোলার সময় কয়েকবার উষ্টাও খেল। একসময় বিরক্তিতে বাগান থেকে বেরিয়ে এল। হাই আলো। পিছন থেকে অপরিচিত কণ্ঠস্বর শুনে আলো ঘাড় ঘুরিয়ে তাকায়। তাদেরই ডিপার্টমেন্টের একজন ছেলে দাঁড়িয়ে আছে। নাম তার সোহান। ক্লাসের ফার্স্ট বয়। খুবই শান্তশিষ্ট একটা ছেলে। আলো মুচকি হেসে হাত নাড়িয়ে বলল, হাই। সোহান চোখের চশমা ঠিক করে এগিয়ে এসে বলল, অনেকক্ষণ ধরে দেখছিলাম তুমি ছবি তোলার চেষ্টা করছ, কিন্তু ভালো করে পারছ না। আচ্ছা, আমি তুলে দেই? আলো মাথা চুলকিয়ে বলল, তোমার কোনো অসুবিধা হবে না? না মানে আমার একটু অল্প ছবিতে মন ভরে না গি। সোহান হেসে মাথা নাড়িয়ে বলল, না না, কোনো অসুবিধা নেই। আর তুমি যতগুলো চাও ততগুলো ছবি তুলে দেব। নো প্রবলেম।
ঠিক আছে, দাও তবে গু। আলো নিজের ফোনটা দিয়ে চলে আসতে চাইলে সোহান বাধা দিল। এতে মেয়েটার কপাল কুঁচকে গেল। সোহান কিছু না বলে এগিয়ে এসে তার মাথার খোলা চুলের ভাঁজ থেকে শুকনো পাতা বের করে দিল। আলো হেসে ধন্যবাদ দিয়ে চটজলদি বাগানে ঢুকে পোজ দিতে লাগল। আর সোহান খুব মনোযোগ সহকারে মেয়েটার ছবি তুলে দিতে থাকল। সবকিছু ঠিক থাকলেও ঠিক নেই আধার। মেয়েটার খিলখিল করে হাসা, ছেলেটার সাথে গল্প করা, এক এক রকমে বিভিন্ন পোজ দেওয়া মোটেও পছন্দ হচ্ছে না তার। ইচ্ছে করছে এখনই ছুটে গিয়ে দুইটারই ঘাড় ধরে পাহাড়ের চূড়ায় থেকে ফেলে দিতে। তারপর বলতে, নে এখন ছবি তোল বেশি করে। জিশা হুসাইন নামের এক পেজে এআই দিয়ে লিখে ফেক পর্ব দেওয়া হচ্ছে। লেখিকার পেজ বর্তিত অন্য কোথাও গল্প পড়বেন না। ফেক পর্ব দেখলে রিপোর্ট মারুন। সন্ধ্যার সময় একটি সিঙ্গেল বিলাই উকিঝুঁকি মারছে আলো। এখানে আসার পর থেকে মানুষটার দেখা নেই। সে চাইলেও হুটহাট এখানে আসতে পারবে না। কেউ তো আর জানে না তারা স্বামী স্ত্রী। যদি একসাথে দেখে তাহলে ভুল বুঝতে পারে। তাই তো একটু সুযোগ পেতেই লুকিয়ে এসেছে। কারণ এখন সবাই আড্ডায় বসেছে। এদিকে আসার কোনো চান্স নেই, কারণ এই সিঙ্গেল ভিলায় শুধু স্যারই রয়েছেন। উনি আবার কারোর সাথে রুম শেয়ার করতে পছন্দ করেন না। অথচ তার সাথে নিজের বুকটাও শেয়ার করে। এটা ভাবতেই ফিক করে হেসে দিয়ে পাশে তাকাতেই ভরকে গেল। যতদূর মনে আছে আমি সবাইকে এই ভিলায় প্রবেশ করতে নিষেধ করেছিলাম। তাহলে তুমি এখানে কেন? মনে একটুও ভয়ডর নেই? স্যারের কথা শুনে আলো ধীর কণ্ঠে বলল। আমি আর সবাই এক? এক নতো কি অন্য গ্রহের এলিয়েন? আপনি আমার সাথে ঝগড়া করতে চাচ্ছেন? ঝগড়ুটে মেয়েদের আমি চয়েস করি না ঘি। বলেই আধার সামনে হাঁটতে শুরু করল। আলো পিছু পিছু ছুটতে ছুটতে বলল। ওই স্যার দাঁড়ান। আমাকে রেখে কোথায় যাচ্ছেন? আধার থেমে পিছনে ঘাড় ঘুরিয়ে গম্ভীর কণ্ঠে বলল। এখন কি তোমাকে কোলে নিয়ে ঘুরব? কোলে নিতে হবে না। আমি তো আপনাকে আমার ছবি দেখাতে এসেছি। দেখুন কি সুন্দর হয়েছে, সবগুলো সোহান তুলে দিই। কথাগুলো বলতে বলতে আলো হঠাৎই খেয়াল করল তার হাতে ফোন নেই। সে চমকে উঠে সামনে দাঁড়ানো মানুষটার দিকে অদ্ভুত চোখে তাকায়। তারপর চেঁচিয়ে উঠে বলল। আমার ফোনটা ছুঁড়ে মারলেন কেন? ভাগ্যিস ফোনের জায়গায় তোমাকে ছুঁড়ে মারিনি গিয়ে। রাগে আলোর শরীর জ্বলে উঠল। তার এখানে আসাটাই ভুল হয়েছে। লোকটার একটু ভালো ব্যবহারে ভুলে গেছিল এই লোকটা আসলেই কেমন। আলোর আগে গজগজ করতে করতে ওখান থেকে দৌড়ে চলে গেল। শয়তান লোকটা জানালা দিয়ে তার শখের ফোনটা নিচে ছুঁড়ে মেরেছে। এতক্ষণে নিশ্চয়ই ফোনটা পটল তুলে ফেলেছে। সে ছুটে এসে দেখে ফোনটা পাথরের উপর পড়ে টুকরো টুকরো হয়ে আশেপাশে সরিয়ে ছিটিয়ে আছে। আলো নিজের সিম কার্ড খুঁজে বের করে মাথা তুলে বারান্দার দিকে তাকায়। বদমাইশ লোকটা ওখানে দাঁড়িয়ে থেকে তার দিকেই চেয়ে আছে। আলো তর্জনী আঙুল তাক করে দাঁতে দাঁত চেপে শাসল। আপনার ফোনকে যদি আমি পাথর দিয়ে না পিটিয়ে বাঁকা করেছি, তাহলে আমার নামও আলো নয়। আধার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বিড়বিড় করে বলল। আমার ফোনকে বাঁকা করতে এসে যেন নিজেই বাঁকা হয়ে না যাও মিস কালো। আলো আবারও চেঁচিয়ে উঠল। আমার অবুঝ ফোনটা আপনার কোনো পাকা ধানে মই দিয়েছিল হু? ওখানে দাঁড়াও, আমি আসছি। তারপর বলছি। বলেই আধার সরে গেল ওখান থেকে। আলো পাগল নাকি যে ওখানে দাঁড়িয়ে থাকবে? সে আগেই কেটে পড়ল। নয়তো ফোনের মতো তাকেও ছুঁড়ে মারতে দুবার ভাববে না ওই বদমাইশটা। রাতের বেলা সব স্টুডেন্ট উডেন রেস্টুরেন্টে আড্ডায় বসেছে। রেস্টুরেন্টের ভেতরটা উষ্ণতায় ভরা। বাইরে পাহাড়ি অরণ্যে ঝিনি পোকারা সমবেত সঙ্গীত শুরু করেছে। সিলিং থেকে ঝুলছে হলদেটে মৃদু আলোর বাতি, যা পালিশ করা গা বাদামি কাঠের দেয়ালে এক ধরনের ছায়া তৈরি করে রেখেছে। বিশাল বারান্দার সাথে লাগানো কাঠের দীর্ঘ টেবিলটার চারপাশ ঘিরে বসে আছে পুরো গ্রুপটা। বাইরে অন্ধকার চা বাগানের উপর তখন রূপলি জোছনা এসে ঠিকরে পড়েছে। কাঠের মেঝেতে কারো চেয়ার টেনে বসার শব্দ বা দূর থেকে ভেসে আসা হাসির প্রতিধ্বনি, সবই এখানে খুব গম্ভীর মনে হচ্ছে। টেবিলের উপর ধোয়া ওঠা চা আর গরম পকোড়ার প্লেটগুলো সাজানো। কেউ একজন টেবিলের এক কোণে বসে গিটারটা হাতে নিয়ে টুংটাং সুর তুলছে। কাঠের রেলিংয়ে হেলান দিয়ে কেউ কেউ বাইরের অন্ধকার পাহাড় দেখার চেষ্টা করছে, আবার কেউ সেই নরম আলোয় বন্ধুদের সাথে মেতেছে গভীর গল্পে। মাঝে মধ্যে ঠান্ডা পাহাড়ি বাতাস খোলা জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়ছে, আর সেই ঝাপটায় টেবিলের উপর রাখা মোমবাতির শিখাগুলো কেঁপে উঠছে। এই উডেন রেস্টুরেন্টে বসে গল্প করতে করতে মনে হয় বাইরের জগৎটা যেন অনেক দূরে রয়ে গেছে।
কেবল এই কাঠের দেয়াল, বন্ধুদের গলার স্বর আর পাহাড়ের নীরবতাটুকু ছাড়া আর কিছুই সত্যি নয়। এই আলো, এই আলো। এবার তোর পালা। নে শুরু কর একটা ঝাঁকানাকা গান। আলো মুখ ভর্তি করে পকোড়া খাচ্ছিল আর নির্ঝরের সাথে ঝগড়া করছিল তার গার্লফ্রেন্ডকে নিয়ে। এই ছেলেটা গার্লফ্রেন্ড পাওয়ার পর তাদেরকে ভুলেই গেছে। তাদের ঝগড়ার মাঝেই মারুফ কই থেকে গিটার নিয়ে এসে টেবিলের উপর রেখে কথাটা বলে আলো চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, আপনি কে ভাই? আমি আপনাকে চিনি না গি। মারুফ চেয়ার টেনে নিয়ে বসতে বসতে বলল, নাটক কম কর আর তাড়াতাড়ি গান শুরু করগু। আমি কানে শুনি না গি। পাশ থেকে তামান্না খোঁচা মেরে বলল, এই গান না একটা গান। আলো কিছু বলতে যাবে তখনই ফারাহ বলে উঠল, ওয়েট ওয়েট, আমি আলোর তরফ থেকে একটা গান গাইছি গিউ। ফারাহে গলা ঝেড়ে গেয়ে উঠল, ভাতার আমার কাতার গেছে চাকরি করিতে। এক বিছানায় ঘুম আসে না ছোটফোটাই রাইতে। কোলবালিশে মোড়ামুড়ি আর কত করুম। পাশ থেকে তামান্নাও গেয়ে উঠল, বরিশালের লঞ্চে উইঠা আলো নিবে কেবিন রুম। বন্ধুরে লইয়া ইয়ে মানে বিদেশি স্বামীরে বুকে লইয়া দিবে একটা ঘুম। দুজনের গান শুনে আশেপাশের সবাই হো হো করে হেসে উঠল। আলো পায়ের হিল খুলে হাতে নিয়ে ছুটে যেতেই ফারাহ, তামান্না চেয়ার ছেড়ে দৌড় দিল। আলো তাদের পিছু ছুটতে ছুটতে চেঁচিয়ে উঠল, দাঁড়া বেয়াদবগুলো, তোদের আজ গান বলা ছুটিয়ে দিমু। আমাকে নিয়ে মজা করা হচ্ছে? আলোকে নিয়ে? কতবড় সাহস! আধার চেয়ারে বসে থেকে কফি খাচ্ছে আর মেয়েটার ছোটাছুটি দেখছে। তার কানেও অদ্ভুত গানগুলোর লাইন এসেছে। কি বিচ্ছিরি গান! মেয়েটা যেমন পাজি তার বান্ধবীগুলোও তেমন। সব পাগলগুলো একজোট হয়েছে। ফারাহ তামান্নাকে ধরতে পেরে পিঠের উপর দুঘা লাগিয়ে দিল আলো। মেয়ে দুটো মার খেয়েও খিলখিল করে হাসছে। ফারাহ বান্ধবীর ফুলে ওঠা দুগাল টেনে দিয়ে বলল, ওলে ওলে আমার বাবুটা। রাগ করে না। দোয়া করে দিলুম আমাদের দুলাভাই তাড়াতাড়ি দেশে আসুক। তারপর তোকে ডজন ডজন বাচ্চা কাচ্চা দিয়ে ভরিয়ে দিকু। তামান্না বলে উঠল, আমিন। আলোর রাগে লজ্জায় মাথা গরম হয়ে গেল। ইশ, স্যারের সামনে তার মানিজ্যতের রফাদফা করে দিল শয়তান মাইয়ারা। আলো আরও কয়েকটা ধুমধাম করে বসিয়ে দিল পিঠে। তারপর দাঁত কিরমির করে বলল, আর একটা যদি ভুলভাল কথা বলিস তাহলে আমি তোমাদেরকে পাহাড় থেকে ফেলে দেব অসভ্য। ঠিক আছে বাবা, আর বলবো না। এখন চল একটা গান শোনা। আলোর ভালো লাগছে না। তবুও বান্ধবীরা তাকে টেনেটুনে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে হাতে গিটার ধরিয়ে দিল। আলো লম্বা শ্বাস নিয়ে আর চোখে স্যারের দিকে তাকায়। মানুষটা বসে থেকে তূর্ণ স্যারের সাথে কথা বলছে। আলো আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে গিটারে টুংটাং শব্দ তুলে চোখ বুজে গেয়ে উঠল। টু অ্যাট হ্যাইসিন মিন জাব জাব সেন্সিন বার্ডি হুন ঠের ডেলকি গ্যালিয়নসি মেইন হার ভজ গজার্টি হুন হাওয়া কি জেস চালতা হ্যাই টু মেইন রেড জেজি এট হুন খান টু ইয়ান ফায়ার ক্যারাগা জেস মেইন খর্ডি হুন। মুহূর্তেই পুরো রেস্টুরেন্টের ভেতর পিনপতন নীরবতা ছেয়ে গেল। সবাই গানটা নিঃশব্দে অনুভব করলেও আধার একদৃষ্টিতে গান গাইতে থাকা রমণীর দিকে তাকিয়ে আছে। এটা যে কাকে উদ্দেশ্য করে গাওয়া হচ্ছে সেটা বুঝতে একটুও বাকি নেই। আলোর গান থামতেই সবাই হাততালি দিল। ফারাহ চোখ মুখ কুঁচকে বলল, দিলি তো স্যাড গান শুনিয়ে মুডের 12টা বাজিয়ে। আমার মুড যেখানে ভালো নেই সেখানে তোদের মুড ভালো রাখতাম কি করে বল? কেন? তোর আবার কি হয়েছে? উহু, কিছু না। এমনই ভালো লাগছে না। একথা বলে আলো উঠে বাইরে চলে গেল। একটু খোলা আকাশের নিচে হাঁটলে হয়তো ভালো লাগবে। এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর ইনফিনিটি সুইমিং পুল। এটা পাহাড়ের একদম কিনারায় অবস্থিত, যেখান থেকে চা বাগান এবং দূরের পাহাড়গুলোও দেখা যায়। আলো হাঁটতে হাঁটতে সুইমিং পুলের পাশে এসে দাঁড়ায়। চোখ বুজে লম্বা শ্বাস নিতেই দমকা হাওয়া এসে তার সর্বাঙ্গ ছুঁয়ে দিল। একই সাথে কারোর অস্তিত্ব টের পেয়ে চট করে পিছনে তাকাল। আধার স্যার ফোনে কারোর সাথে কথা বলছে আর সুইমিং পুলের পাশ দিয়ে হাঁটছে। তাকে দেখে মনে হচ্ছে সে বর্তিত আর এখানে কেউই নেই। আলো মনে মনে ভেঙচি কেটে সোজা হয়ে দাঁড়ায়। কিন্তু পরক্ষণেই মাথায় শয়তান চাপল। সে আবারও পিছনে ফিরে চায়। মানুষটা বাম হাত প্যান্টের পকেটে গুজে পুলের সামনে স্টান হয়ে দাঁড়িয়ে আছে। সে কিছুক্ষণ চুপ থেকে পায়ের জুতা খুলে হাতে নিয়ে নিঃশব্দে এগিয়ে গেল। তার ফোন ছুঁড়ে মারা, তাই না?
আজ সেও যদি এই বদমাইশটাকে পানিতে নাকানি চুবানি না খাইয়ে ছেড়েছে, তাহলে সেও এই লোকের খচ্চর বউ নয়। পা টিপে টিপে স্যারের পিছনে এসে দাঁড়ায় আলো। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে আশেপাশে তাকায়। না, কেউ নেই। সবাই এখন রেস্টুরেন্টের ভেতর আড্ডা দিতে ব্যস্ত। সো এটাই ভালো সুযোগ নিজের ফোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার। আলো জুতা নিচে রেখে জোরে শ্বাস নিয়ে নিজের মনে সাহস জুগিয়ে দুহাত উঁচু করল। উদ্দেশ্যে ছিল স্যারকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়েই সে দৌড়ে কটেজের ভেতর চলে যাবে। দরকার হলে সে আর রুম থেকেই বেরোবে না। যেই ভাবা সেই কাজ। কিন্তু শেষ পর্যায়ে এসে হিতে বিপরীত হয়ে গেল। আলো যখন এক বুক সাহস নিয়ে এগিয়ে এসে দুহাতে ধাক্কা দিতেই যাবে তখনই আধার চট করে পাশে সরে যায়। ফলস্বরূপ নিজেই সুইমিং পুলের ভেতর ধপাস। নাকে মুখে পানি ঢুকে সাথে পানি খেয়ে খুক করে কেসে উঠল আলো। উঠতে চেয়ে কয়েকবার পা পিছলে চুবানি খেয়ে অবশেষে দেয়াল ধরে ভেসে উঠতে পারল। এক হাতে চোখমুখ মুছে কাশতে কাশতে মাথা তুলে উপরে তাকায়। নির্দয় লোকটা দুহাত বুকের মাঝে ভাঁজ করে রেখে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। কথায় আছে, অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তের ভেতর নিজেকেই পড়তে হয় গি। স্যারের কথা শুনে আলো শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। পানিটানি খেয়ে তার অবস্থা কাহিল। ভীষণ শীত করছে। আধার হাঁটু গেড়ে বসে মেয়েটার ভেজা থুতনি চেপে ধরে একটু উঁচিয়ে বলল, বোকা মেয়ে। বিড়াল কি কখনো গলায় ঘণ্টা পরে মাছ চুরি করতে যায়? তাহলে তুমি কোনো আক্কেলে নুপুর পরে আমাকে ফেলতে এসেছিলে হু? এখন ঠান্ডা পানিতে চুবানি খেয়ে কেমন লাগছে ম্যাডাম? পাহাড়ি শীতল বাতাসে আলোর শরীর থরথর করে কেঁপে উঠল। এখন নিজের উপরই ভীষণ রাগ হচ্ছে। কেন যে স্যারের পিছনে লাগতে গিয়েছিল কে জানে। আধার ভেজা মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সোজা হয়ে দাঁড়ায়। তারপর গম্ভীর কণ্ঠে বলল, এখন কি সারা রাত এখানেই থাকার প্ল্যান করেছ? আলো আস্তে ধীরে পুল থেকে উঠে এল। ভেজা স্কার্টের সাথে পা বেঁধে পড়তে পড়তেও নিজেকে সামলে নিল। আধার কিছু বলতে গিয়েও কথা গলায় আটকে যায়। সে তীক্ষ্ণ চোখে মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নিয়ে অস্ফুট স্বরে বলল, সাদার সাথে আকাশী? নট ব্যাড। একথা শুনে আলো চমকে উঠে নিজের দিকে তাকায়। আরে সে তো ভুলেই গেছিল সাদা পরে আছে। পানিতে ভেজার কারণে সবকিছু দৃশ্যমান। মুহূর্তেই আলো লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে দুহাত আড়াআড়িভাবে বুকের সামনে রেখে তড়িঘড়ি করে সামনে পা বাড়াতেই আধার বাধা দিল। দাঁড়াও। আলো থেমে গেল। আধার এগিয়ে এসে শরীর থেকে শার্ট খুলে মেয়েটার ভেজা শরীরে ভালো করে জড়িয়ে দিল। তারপর নিচ থেকে হিল জোড়া বাম হাতে নিয়ে মেয়েটার কাছে এসে ঝুঁকে উরুর নিচে ডান হাত রেখে এক ঝটকায় কোলে তুলে নিল। হঠাৎ এমন হওয়ায় আলো হকচকিয়ে উঠে দুহাতে গলা জড়িয়ে ধরল। আধার মেয়েটাকে নিয়ে রিসোর্টের ভেতর যেতে যেতে গম্ভীর কণ্ঠে বলে উঠল, খুব সহজে কাউকে বিশ্বাস করবে না। সুযোগ পেলে কেউই ছোবল মারতে পিছপা হবে না। কারণ সবাই আধার খান নয়। আই রিপিট, আধার খান নয়। আলো কিছু বুঝতে পারল কিনা কে জানে। তবে সে শব্দ করে নিঃশ্বাস ছেড়ে মানুষটার উন্মুক্ত কাঁধে মাথা ঠেকিয়ে রাখল। তখন হঠাৎই তার হৃদয়টা বলে উঠল, আধার তার আলোর কখনোই ক্ষতি হতে দেবে না। আলোকে আগলে রাখার জন্য তার আধারই যথেষ্ট। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।